না, আমার হাজবেন্ড হয়। আপনার হাজবেন্ডের নাম কি? মফিজুল ইসলাম। কি হয়েছিল? আপনার স্বামীকে মারলো কারা? আমি মনে করেন 10টার সময় তোর ফোন দিছি, ফোনে পাচ্ছি না, কেরম জন্য একটা লাগছে, আমি ঘুমে আসছে না। পরে আবার ফোন দিছি, পরে ফোন কেটে দিয়ে ব্যাক করে বলছে আর মাথা ফাটাই দিয়েছে, তুই আয়, আমি ঝিনে দেয় যাবো। পরে আমি রাস্তাতে বেরোইছি, বেরোয় দেখি ও পুকুরি কান্দায় দাঁড়াই দিয়েছে। পরে ওর পিছন পিছন এক ভ্যান লোক এসে কয় তোর হচ্ছে ঝিনেদা যেতে হবে না, তুই আমাকে সাথে বাজারে চ, তোর আগে রক্তটা বন্ধ করি। পরে ওরা যখন সবাই এরকম বলছে, তাহলে আমি বলছি তাহলে চলো তুমি রক্তটাকে বন্ধ করি। মানে এইসব মানে ভেসে যাচ্ছে রক্ত এটি মনে করেন। ও যখন শরীরে আর কোনো বল শক্তি নেই, সকল মানে কোনো ল্যাং ছেড়ে দিয়েছে। তখন সবাই নিয়ে ওর বাড়ি ক্লিনিকে নিয়ে গিয়েছে, নিয়ে যেয়ে সেলাই দিয়েছে। প্রথম তারপরে চাচা বলেছে যে আমার ভাইসতে ভালো না, আমার ভাইয়ের জন্যই সে মানুষ করতে পারলাম না। মানে আমরা কিছু বলতে গেলে সে আমাদের সাথে ওরকম করে। আপনার স্বামীকে মেরেছে কে? আমার স্বামীকে মেরেছে টিটো আর টিটোর বাপ। টিটনের বাপ। কি চাচ্ছেন আপনারা? আমরা এর বিশ্বাস চাই যেন এরকম ধরনের কাজ যেন সে প্রতিটি না করতে পারে। মফিজুল ইসলাম, আমি একজন চায়ের দোকানদার প্লাস পরিবহন শ্রমিক। আমি দর্শনা ডিলাক্সে ডিউটি করছি বর্তমান 1 মাস। আমার দোকানদারিতে বর্তমান চলছে না, আমার ওয়াইফের পেটে বাচ্চা, অনেক খরচের হিসাব কিতাব করে আমি পরিবহনে গেছি যাতে আমার সংসারটা চলে, প্লাস আমি কিছু টাকা গুছাতে পারি। গত 2 মাস আগে আমি একজনের 1500 টাকা পাবো। সেই টাকাটা হলিধানের টিটোর নামে একটা ছেলে বলেছে যে আমি টাকা দেব, আজকে দেবো, কালকে দেবো, পরশুদিন দেবো, এভাবে ঘোরাই। গত 1 মাস ধরে তার কাছে আমি প্রতিনিয়ত ফোন করি, সে বলে যে আপনি আসেন, আমি আসছি, এই বলে আমার দোকানে প্রতিদিন 1টা-1.5টা পর্যন্ত বসা রাখে। অথচ আমি বাড়ি গেলে আমার ওয়াইফ বকা করে। জি, টাকাটা টিটন, মানে আমি টাকাটা পাতাম, আরেকজন হাতে টিটন দায়িত্ব নিয়েছে, বলেছে ওনার কাছে চার দোকানে। তার নাম সেলিম, মোহাম্মদ সেলিম। তার পিতার নাম মোহাম্মদ ওমর হোসেন। বাসা হলদানি ইউনিয়ন 1 নং শালিয়া গ্রামে। টাকার দায়িত্ব নিয়েছে মোহাম্মদ টিটন। সে একজন ইলেকট্রিক সাধারণ মিস্ত্রি, মানে হাই লেভেলের মিস্ত্রি না। বয়সটা খুব সম্ভব মনে হয় 20-30 হবে, বেশি না, অল্প বয়স। তো সে দায়িত্ব নেওয়ার পর সে বলেছে কাকা তার কাছে তুমি টাকা চাবা না, তোমার টাকা নিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি তাহলে তো আর তার কাছে যাবো না, আমি তার কাছে চাবো। তার কাছে চাবি গত 1 মাস ধরে চাই, আমার 1.5টা পর্যন্ত বসে রাখে। সে আর ফোন করলে ফোন রিসিভ করে না। ভাইব্রেশন করতে আমি এমনকি 2-3 দিন আগে সারা রাত ফোন দিচ্ছি যাতে আমিও না ঘুমাই, সেও না ঘুমায়, কিন্তু ফোনটা রিসিভ হয় না। এভাবে গত পরশুদিন রাত্রে সন্ধ্যার দিকে আমার শরীরে জ্বর, আমি বললাম, ফোন দিয়ে বললাম যে তুমি আমার দোকানে এসে আমার ঝামেলাটা মিটাইতে যাও, টাকায় যে দিয়ে যাও 1500 টাকা, এরকম কোনো কথা বলিনি, ঝামেলাটা মিটাই যাও। সে বললো কাকা আমি মোটরের কাজ করছি, আমি 10টার পরে আসতে পারবো না। আমি বললাম তাহলে একটা সময় দাও, আনুমানিক কটার দিকে আসতে পারবো? বললো 10টা। আমি বললাম ঠিক আছে, আমি বসলাম। সে আসছে 10:30টার দিকে। আসলে আমি বললাম যে তোমার বাপ মার ডাক দাও, যেহেতু আমার দোকানের পাশেই তাদের বাসা। সে বলে যে আমার বাপ মার কেন ডাক দেবো? আমি বললাম যে ডাক না দিয়ে তোমার আমি এখান থেকে ডাক দেবো না, যেহেতু তুমি 2 মাস ধরে আমার ঘোরাচ্ছ, আজকে একটা সমাধান করে যাবে তোমার বাপ মা কিংবা তুমি। সে বলছে না, আমার বাপ মা ডাকতে পারবো না। তখন তার সাথে আমার একটু হাতাহাতি হয়। হাতাহাতি হলে তার বাপ কিছু না বুঝে না শুনে, চেঁচামেচি শুনে, আমার শরীর তো জ্বর, আমি তো মারতে পারছি না, সে আমার মারছে। সে তার বাপ মনে করেছে আমি তার ধরে মারছি। তার বাপের উচিত ছিল এসে যে বিষয়টা আগে ঠেকানো, তারপরে বোঝার। না শুনে সে তার বাপ লাঠি নিয়ে এসে মারধর করেছে। করার পরে বাজারে নাইট গার্ড ছিল রমজান আলী, সে আবার একটু ঠেকাই দিয়েছে, দিলে আমি এক সাইডে চলে গেছি। তার বাপ আবার পরে কোন জায়গাতে হকি স্টিক নিয়ে এসে আপনার বলছে আমার বাড়ির সামনে আমার ছেলে ধরে মারে, সেকে মারার টার্গেট করে আমার মাথায় এই জায়গায় মেরেছে। মারলে আমার মাথা ফাটে আমি কিভাবে যে পড়ে গেলাম। অটো পড়ছি, অটো উঠছি, আমি নিজে কিছু বলতে পারছি না, কমনি কি হচ্ছে, এভাবে আমার রক্ত ঝরে ঝরে পড়ছে। তখন আমি যখন এভাবে দীর্ঘ 5-6 মিনিট হয়ে যায়, তখন আমি অনেকক্ষণ পরে আমার কিছুটা শরীর স্বাভাবিক হয় হলে আমি বলি যে আমি জিনেরা সদর হাসপাতালে যাবো। ওখান থেকে তার চাচা, যে ছেলে টিটন, তার চাচা জাফর, সে আমাকে হাত ধরে রেখেছে এবং নাইট গার্ড রমজানে হাত ধরে রেখে যাতে আমি ঝিনাইদহে না আসতে পারি। আসলে কি হবে, পুলিশ কেস হবে। এই জন্য আমার 15 মিনিট হাত ধরে রেখেছে। লাস্টে আমি হাত ঝাড়া মেরে আমি বাসায় চলে গেছি। আমার ওয়াইফের ডাক, আমার মা বেড়াতে গেছিল, আর ওয়াইফের ডেকে আমি কিন্তু বলেছি, কিন্তু যে যাই হোক বলবা যে না আমরা ঝিনাইদহ নিয়ে যাবো। আমরা ঝিনাইদহের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন বাজারে আসতে আসতে আমার আর শরীরে কোনো শক্তি ছিল না, যার কারণে ওখানকার যে MM বাড়ি ক্লিনিক শামীম ডাক্তার, সেও একজন ভালো মানুষ, সে আপাতত আমাকে বাঁচানোর জন্য তার ক্লিনিকে ভর্তি করে আপাতত সেলাইটা করে দিয়েছে। দিয়ে বলেছে সকালে তুমি আবার আসবা, তোমার ওষুধের টাকা আমাকে দিতে হবে না। তখন আমি ওখান থেকে বেতন আসে ওষুধ দিয়েছে। আমি বাড়ি যেয়ে আমার সারা ঘুম হয়নি, সকালে বমি বমি ভাব হচ্ছিল। আমি জানি ব্রেনটা আঘাত লাগা রোগী যদি বমি হয় সে কখনো বাঁচে না। আমার 2টা বাচ্চা রয়েছে, আমার বউ প্রেগনেন্ট।
এই কারণে আমি জেনারেল সদর হাসপাতালে চলে আসছি, আসে এখন চিকিৎসা হচ্ছে। যে মারলো ওই যে কি বললেন ওর নামটা? টিটন, সে মাদক সেবন করে, এটা আমি 100% শিওর। আচ্ছা ওই যে টিটনের বাপ মানে জি, ওর বাপ আমাকে মারা টার্গেট করে এই জায়গায় মেরেছে। যদি মারা টার্গেট করে মানে মেরে ফেলার টার্গেট? জি, মেরে ফেলা টার্গেট। যদি না হতো তাহলে সে শরীরে মারতো, সে মাথায় কেন মারবে? সবাই তো বলছে যে মাথা হলো একটা মানুষের সবচেয়ে। ওর বাবার নাম কি? যে টিটনের বাবার নাম আছে গাফফার হোসেন, যে মাইরেছে আমার মাথায়, মেরে ফেলা টার্গেট করেছে। এবং গাফফারের পিতার নাম আছে মোহাম্মদ ইসমাইল হোসেন। আপনারা কি তাহলে প্রশাসনকে জানিয়েছেন? আমি এখনো প্রশাসনকে জানানি, তবে সেদিনকে রাত্রে বারবার 999 ফোন দিছিলাম। 999 বর্তমান নাই, তখন আমি 333 ফোন দিচ্ছি সরকারি সেবা। সেখান থেকে আমি কোনো রকম ঝিনাইদহ সদর থানার নাম্বার নিচ্ছি, সেই নাম্বারটা রিসিভ হয় নাই। পরের দিন সকালে রিসিভ হয়েছে। রিসিভ হওয়ার পরে একজন পুলিশ সিভিলে আসছিল, বলে আমি পুলিশ, আমার সব মাথা টাথা দেখে গিয়েছে এবং ভিডিও করে নিয়ে গেছে, এবং যারা যারা মেরেছে তাদের নামগুলো লিখে নিয়ে গেছে। তাহলে আপনি কি আছে থানাতে এজাহার বা অভিযোগ করেছেন? আমি এখনো অভিযোগ করিনি, এজন্য যে আমার এখানে ছাড়পত্র দেয়নি। ছাড়পত্র না হলে তো কোনো জিডি করা যায় না। থেকে ছাড়পত্র পেলে আমি থানায় যে জিডি করব, আমি আশা করি যে থানা থেকে আমি সুষ্ঠু বিচার পাবো।